ধন্যবাদ আমাকে এখানে কথা বলার জন্য ডাকার জন্য। আসলে মির্জা দেলোয়ার হোসাইন তার লেখাপত্রে মুসলমান সমাজের সংস্কার নিয়ে কী কী বলছেন বা লিখছেন সেটা তো আসলে আহমেদ বিন রুমি ভাই অনেক বিস্তারিত আলোচনা করছে অলরেডি। তো আমি আসলে কন্টেন্ট অ্যানালাইসিসে যাব না যে উনি আসলে কি বলছে বা এক্স্যাক্টলি কী কী জিনিস লাগবে বা না লাগবে। আমি তার যে মেইন কিছু টেন্ডেন্সি আসলে যে আমাদের এখানে ভারতীয় উপমহাদেশে বিশেষ করে আর কি যে বাংলায় আর কি পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলায় সেখানে যে আধুনিকতার গ্রহণ এবং বর্জন হিন্দু সমাজে এবং মুসলমান সমাজে, তো সেইখানকার আসলে যে কালচারাল এবং পলিটিক্যাল যে পার্সপেক্টিভগুলো সেগুলো নিয়ে মূলত আমি চেষ্টা করব। এখন এখানে প্রথম যে জিনিসটা বলতে হবে যে আমরা যে আধুনিকতার কথা এখানে লেখা আছে সেটা আসলে এটা ডাক নাম বলতে পারি সর্বোচ্চ। এটার পূর্ণ নাম হয়তো বা কলোনিয়াল মডার্নিটি। আসলে মানে এখানে যে আধুনিকতার কথা বলা হইতেছে সেটা আসলে আমাদের সমাজের ভিতর থেকে উঠে আসা কোনো জিনিস না, এবং এটা নর্মালি যেরকম যে দুইটা সভ্যতা আর কি, সাপোজ ভারতীয় সভ্যতা এবং ইউরোপীয় সভ্যতা স্পন্টানিয়াস ইন্টারাকশনের মাধ্যমে যে আদান প্রদান হয়, এখানে আসলে সেরকম হয় নাই। এটা মেইনলি আর কি আমাদের এটা সোর্সটা কোন আস দেখা গেছে যে আমরা যেহেতু সেই সময়কার ভারতীয় মানে ভারতের যে অধিবাসীরা ছিল তারা যেহেতু আসলে রাজনৈতিকভাবে অসহায় ছিল অনেকটাই, এবং তাদের আসলে কোনো উপায় ছিল না এই আধুনিকতা গ্রহণ না করে। তো এখন আমরা যে কোনো আলোচনায় করি না কেন আসলে মানে অ্যাপ্রিসিয়েশন করি বা ক্রিটিক করি ওই আধুনিকতা ভালো নাকি মন্দ এটা তো আসলে অন্য আলোচনা, কিন্তু এটা যে আসলে একটা কলোনিয়াল ফরমেশন সেটা আমাদেরকে মনে রাখতে হবে আর কি। এবং এই যে আধুনিকতা এটা তো আমরা নিছি অনেকটাই আর কি অনেকটা লেয়ারে, সেটার একটা পলিটিক্যাল সাইড যেমন আছে, একটা কালচারাল সাইডও তেমনি আছে, আবার দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডও তেমনি আছে। যেমন আমাদের যে দেলোয়ার হোসেন মির্জা, ইনি লেখাপড়া করার পরে দেখা গেছে তিনি ইম্পেরিয়াল সিভিল সার্ভিস তখন যেটা ছিল আর কি, যেটা 1858 সালে প্রতিষ্ঠিত, উনি কিন্তু আমলা হয়েছেন আর কি ব্রিটিশ সরকারের। এবং এরপরে যেটা হয়েছে যে উনি ওনার কর্মজীবন শেষ করেন খুব সুনাম নিয়ে, তাকে খান বাহাদুর উপাধিও দেওয়া হয়েছিল। এখন খান বাহাদুর উপাধি এটা শুনলে খুব ভালো লাগতে পারে আর কি, কিন্তু এটা আসলে ব্রিটিশ সরকার এমন কাউকে দিত না যিনি আসলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কখনো কোনোভাবে বলার চেষ্টা করছে আর কি। এবং ইনফ্যাক্ট আমাদের যাদেরকে আমরা মডার্নাইজার বলতেছি, ইনক্লুডিং সৈয়দ আহমদ খান, বা দেখা গেছে যে এখানে আমরা দেলোয়ার হোসেন মির্জা বা যাদের কথায় তারা তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে রাজনৈতিক চিন্তা, তাদের যে ধর্মীয় চিন্তা, তারা একটা জিনিস নিশ্চিত করছেন যে কলোনিয়াল যে অথরিটি সেটাকে তারা প্রশ্নের সম্মুখীন করেন নাই আর কি। এখন এইখানে দেখা গেছে যে আমাদের দেলোয়ার হোসেন মির্জা তিনিও দেখা গেল যে তিনি ব্রিটিশ সরকারের খুব বড় পদে চাকরি করলেন, করার পরে দেখা যাচ্ছে তিনি সারা জীবন ধরে মুসলমান সমাজের সংস্কার নিয়ে কথা বললেন, সারা জীবন ধরে আধুনিকতা কতটুকু আমরা নেব কতটুকু নেব না এই মানে আলোচনা করলেন, লেখালেখি করলেন। এখন উনি ওনার যখন শেষের দিককার আমরা ধরতে পারি যে দেখা গেছে একজন মানুষ যখন 50-60 বছর বয়স হয় আর কি, ম্যাচিউরিটি আর কি অনেকটাই, এরপরে দেখা গেছে যে মানুষ যা কিছু লেখে বা বলে সেটা তো অনেকটাই আর কি আমি ধরতে পারি যে ওইটাই তার চিন্তার সার আর কি, উপসংহার আর কি। তো উনি দেখা গেছে 1890 বা এর পরবর্তী সময়ে যে জিনিসগুলো লিখছে বা ওনার অবসরের পরে আর কি, সেগুলোর দিকে যখন আমরা তাকাই তখন একটু অবাক লাগবে আর কি। কারণ কথা হচ্ছে যে নর্মালি যেটা হয় যে আমাদের ভারতীয় উপমহাদেশে আপনি মুসলমান সমাজ আর কি, বাঙালি মুসলমান সমাজ আধুনিকতা কতটুকু গ্রহণ করছে বা বর্জন করছে, কেন করছে, এটা আপনি বুঝতে পারবেন না যদি আপনি বাঙালি হিন্দুর যে আধুনিকতা গ্রহণ সেটা যদি আপনি না বোঝেন বা সেটা নিয়ে যদি আপনি না ঘাটাঘাটি করেন আর কি। কারণ এটা তো একটা খুব মানে প্রচলিত সত্য যে আসলে মুসলমানরা প্রাথমিক পর্বে আর কি বাঙালি হিন্দুর মতন অতটা রেসপন্ড করে নাই। তার একটা দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছে 19 শতকের প্রথমার্ধ যেটা আমরা ধরতে পারি যে বাঙালি মুসলমান সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারা, তিতুমির বলি, হাজী শরীয়তুল্লাহ বলি, বা আমরা যাদেরকেই বলি, তারা সবাই দেখা গেছে যে ব্রিটিশ সরকারের শত্রু। এবং দেখা গেছে যে তখন বাঙালি মুসলমান এই যে একটা জিনিস, এই জিনিসটা ছিল ব্রিটিশদের কাছে এক ধরনের যে তারা চক্ষুশূল টাইপের আর কি। এবং ওই সময়টা ছিল হচ্ছে যে বাঙালি হিন্দু যারা ঈশ্বরচন্দ্র থেকে শুরু করে রামমোহন রায় বা দেখা গেছে এদের উত্থানের সময় তারা দেখা গেছে যে যে কলোনিয়াল মডার্নিটি, ইউরোপিয়ান মডার্নিটি আমরা কথা বলতেছি আর কি, তো সেগুলা গ্রহণ করে তাদের সমাজের যে সংস্কার সেখানেও দেখা গেছে ঈশ্বরচন্দ্র বিধবা বিবাহ নিয়ে কথা বললেন, রামমোহন রায় সতীদাহ নিয়ে কথা বললেন। তো আমরা যখন দেলোয়ার হোসেন মির্জার কথা দেখি যে দেলোয়ার হোসেন মির্জা যখন লেখালেখি করতেছেন বা উনি যখন বড় হচ্ছেন তখন তার সামনে একটা আইডিয়াল ছিল
রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনারা ছিল আর কি। এবং এনার লেখা যদি আপনি পড়তে পারেন, মানে পড়ার পরে ওভারঅল একটা ইভ্যালুয়েশন করেন, তাহলে আপনার মনে হবে যে ইনি খুব ছোটোখাটো একটা বিদ্যাসাগরই আসলে মুসলমান সমাজের জন্য। ভূমিকা আসলে সেম, যে আমি আসলে আমার বেটার একটা সভ্যতা আছে যারা আমাকে শাসন করতেছে, এবং আমি মানে কি বলে ওই সভ্যতার যে ভালো ভালো দিকগুলো আমি আমার সমাজে আনবো। আমি আমার সমাজ থেকে এমন না যে আমি বর্জন করবো সব কিছু, কিন্তু বেটার বেটার যে জিনিসগুলো আছে ইংরেজ সভ্যতায় বা ইউরোপীয় সভ্যতা, আমি সেগুলো গ্রহণ করে নেবো আর কি। এখন এইখানে দেখা গেছে যে আমাদের বাঙালি সমাজে দেলোয়ার হোসেন মির্জাটাকে হয়তো খুব বেশি লেখালেখি করেন না এই সাইডে, কিন্তু সৈয়দ আহমদ খান যার কথা উনি বারবার লিখছেন বা প্রশংসা করছেন আর কি, তো সৈয়দ আহমদ খান আবার দেখা গেছে যে এই ক্ষেত্রে বলা যায় তার উত্তরসূরি। তিনি উত্তর ভারতে দেখা গেছে যে আলিগড় আন্দোলন করছিলেন, সেটা অনেকটাই যে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হইল, এবং সেখানে দেখা গেছে যে অভিজাত মুসলমান সমাজের একটা অংশ অনেক চেষ্টাও করছে আর কি, যে কোনোভাবে ব্রিটিশ সরকারকে উৎখাত করা যায় কিনা আর কি। তো যখন তারা ব্যর্থ হইলো, এই যে একটা ব্যর্থতা বোধ, তো এখান থেকে অভিজাত সমাজের একটা অংশ শিক্ষা নিচ্ছে যে আমাদের আসলে কোনো ধরনের ব্রিটিশ বিরোধিতায় যাওয়া যাবে না। এবং আমাদের সৈয়দ আহমদ খান হইতেছে যে আলিগড় আন্দোলন যে ধারাটা আমরা বলি আর কি, তার মূল কথাই হচ্ছে যে আমাদের এখন ব্রিটিশ সরকারের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বিরোধিতায় না গিয়ে আমাদের ইংরেজি শিখতে হবে, আমাদের আধুনিকতার যে ভালো ভালো দিকগুলো আছে গ্রহণ করা লাগবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাঙালি হিন্দুর মধ্যে তখন দেখা গেছে তারা যেহেতু পূর্বসূরি আমাদের আধুনিকতা গ্রহণের ক্ষেত্রে আর কি, সেখানে দেখা গেছে যে আধুনিকতা গ্রহণের একটা ব্যাপার কি, যে আপনি স্টেপ বাই স্টেপ দেখা গেছে একটা রাজনৈতিক সচেতনতা তৈরি হয় আর কি। তো তখন দেখা গেছে যে 1885 সালে কংগ্রেস তৈরি হয়ে গেল। তো কংগ্রেস তো তখন এক ধরনের যে স্বাতন্ত্র্যের বোধ, যে বাঙালি হিন্দু বা বাঙালির শাসন বাঙালিরাই করবে, এক ধরনের যে রাজনৈতিক অধিকার নিয়ে কথা উঠতেছে অনেক। তো এই জিনিসটা দেখা গেছে উনি পুরো করছে আর কি, যে আপনি যদি সৈয়দ আহমদ খানের একটা লেকচার আছে যে অন কান্ট্রি টু নেশন, এটা উনি সম্ভবত 1886 সালে দেন। তো তিনি সেখানে দেখবেন যে লিটারেলি ধোলাই করতেছেন আর কি, তার কাছে বাঙালি এবং কংগ্রেস এটা হচ্ছে সমর্থক। এবং এটা সমর্থক কারণ যে কংগ্রেস তো শুরু করছিল বাঙালিরাই মূলত। তো উনি বলতেছে যে মুসলমানদের কোনোভাবেই হিন্দুদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, কারণ তারা হইতেছে যে তারা তো ধনে মানে শিক্ষায় অনেক উন্নত, শিক্ষা মিন্স আধুনিক শিক্ষা আর কি, বা কলোনিয়াল মডার্ন যে এডুকেশন সেটা। এবং উনি সেখানে মানে একটু আগে শুনলাম আর কি, যে যেমন উনি সুদের ব্যাপারে কোরআন থেকে উদাহরণ টেনে আর কি, সুদকে এক ধরনের যে লিমিটেড ইসে জাস্টিফাই করা। উনি সেখানে দেখা গেছে যে আহ, কোরআনের আয়াত দিয়ে, যে খ্রিস্টানরা তো আহলে কিতাব, তো আহলে কিতাবরা তো মুসলমানদের বন্ধুই, অন্তত হিন্দুদের চেয়ে তো বেটার বন্ধু অবশ্যই। তো উনি বলতেছে যে আমাদের এই খ্রিস্টান শাসক যারা আছে এরা কোনোভাবে আমাদের শত্রু না, এবং দেখা গেছে যে এদের আসলে আমাদের উচিত হবে না আর কি। এরা তো মানে এক সময় আমরা শাসন করছি, এবং এক সময় দেখা গেছে যে এখন তারা আমাদেরকে শাসন করতেছে। তো আমরা বন্ধুভাবে থাকবো, হিন্দুরা যদি কোনোভাবে আমাদেরকে উস্কানি দেয় আমরা সেখানে যাব না। এবং দেখা গেছে যে আমরা যে পর্যায়ে গেলে মনে হবে যে হ্যাঁ এখন নাও উই আর স্ট্রং ইনাফ, তখন আমরা দেখা গেছে রাজনৈতিকভাবে যদি মোকাবেলা করতে হয় তখন আমরা করবো আর কি। এখন এই যে একটা ধারণা, এখানে মেইন যে জিনিসটা হচ্ছে যে সৈয়দ আহমদ খান বা মির্জা দেলোয়ার হোসেন তাদের একটা মানে কেন্দ্রীয় চিন্তার জায়গা হচ্ছে যে ভারতবর্ষে তৎকালীন যে নির্বাহী ক্ষমতার জায়গাটা আর কি, শাসন প্রশাসন ম্যাজিস্ট্রেসি বা আপনার মনে করেন যে কালেক্টর, তারা চাইছেন যে রাজনৈতিকভাবে শক্তিশালী না হয়ে আমি নির্বাহী ক্ষমতার অংশীদার হব আর কি। এবং এটা এই টেন্ডেন্সি কিন্তু বাঙালি সমাজে এখনো আছে, যে আমরা কেন বিশেষ করে হতে চাই আর কি। সবাই তারা সবাই দেখতেছে যে আসল ক্ষমতা তো ওই জায়গায়, যে আমি যদি এখন কোনো একটা জেলায় উপজেলায় গিয়ে যদি আমি এখন সেখানে শাসন করতে পারি, পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের সে তো এখানে ক্ষমতা বেশি। তো তারা তখন এই জিনিস এই যে উপলব্ধি আর কি, যে ভারতবর্ষে আসলে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের খুব একটা দাম নেই, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার সেটা অনেক বেশি কার্যকর আর কি। তো তারা চেষ্টা করছে যে পলিটিক্যালি ইংরেজদের বিরোধিতা না করে তাদেরই যে অ্যাডমিনিস্ট্রেশন সেইখানকার পার্ট হয়ে আমরা দেখা গেছে যে হিন্দুদের সমতুল্য হওয়ার চেষ্টা করব বা ইংরেজদের সমতুল্য হওয়ার চেষ্টা করব আর কি। এখন এইটার জন্য তারা দেখা গেছে যে মুসলমান সমাজকে অনেক কনভিন্স করার চেষ্টা করছে ইংরেজি শিক্ষা নেওয়ার জন্য, কারণ তারা একটা দীর্ঘ সময় ইংরেজি শিক্ষা নেয় নাই। এই যে মহসিন ফান্ডের কথা বলা হলো, যে মহসিন ফান্ড হুগলি কলেজ চলতো মহসিন ফান্ডের টাকায়। তো দেখা গেছে যে হুগলি কলেজে 1840 বা 50-এর দশকে সেখানকার স্টুডেন্ট যারা ছিল তার 10% মুসলমান না আর কি। এটা প্রতিষ্ঠিত মুসলমানদের জন্য মুসলমানের টাকায় চলতেছে, কিন্তু সেখানে মুসলমান ছাত্র নেই যারা ইংরেজি শিখবে। তো ওই সময় দেখা গেছে যে মানে কিছু যারা মানে এরকম সৈয়দ আহমদ খান বলি বা মির্জা সাহেব বলি আর কি,
তাদের একটা ব্যাপার ছিল যে মুসলমান সমাজকে যদি আমি এখন ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে ইংরেজি শিক্ষা সে কেন নিচ্ছে না এই কারণে যে সে মনে করতেছে যে ইংরেজি তো আমার আমার না আর কি, এটা তো আসলে একটা বিদেশি জিনিস, বা এটা একটা ধর্মীয়ভাবে যদি দেখে এটা তো মুসলমানদের কোনো জিনিস না আর কি। তো এইটার জন্য তারা চেষ্টা করছে যে মুসলমানদেরকে কনভিন্স করা, এবং যে রিফরমেশনের মধ্যে দিয়ে না গেলে তারা ইংরেজি শিক্ষা নেবে না সেই জায়গাগুলোয় হাত দেওয়া আর কি। এখন এটাকে দেখা গেছে যে ভারতীয় বাঙালি আর কি, বাঙালি হিন্দু সমাজে যেটা আমরা বলি যে হিন্দু রেনেসা বা বাঙালি রেনেসা 19 শতকের আর কি, সেটাও তো অনেকটা এইভাবেই হয়েছে। তারা পশ্চিমের বড় বড় কবি সাহিত্যিকের রচনা পড়লো, তারপরে দেখা গেছে তাদের যে বড় বড় আইডিয়া, এনলাইটেনমেন্ট বলি বা ইউরোপিয়ান রেনেসার আইডিয়া বলি, সেগুলো নিয়ে দেখা গেছে যে তারা এ করলো এক ধরনের যে বাংলা ভাষায় সাহিত্য বা রাজনৈতিক চিন্তা এগুলো প্রকাশ করে যে বাঙালি হিন্দু আসলে যে বাঙালি ভদ্রলোক শ্রেণী একটা তৈরি করলো। তো তারা অনেকটা ওই অনুকরণের চেষ্টা করছে যে এক ধরনের ইসলামী রেনেসা বাঙালি মুসলমানের মধ্যে ঘটানোর আর কি। এখন রেনেসার সবচেয়ে একটা মানে মজার জিনিস হলো, রেনেসা ঘটানোর জন্য একটা স্বর্ণযুগ লাগে। অমুক যুগে আমরা অনেক ভালো ছিলাম, তমুক যুগে আমরা অনেক প্রভাবশালী ছিলাম, অমুক যুগে অনেক জ্ঞানের চর্চা হইতো। এখন এটা বাস্তবে হইতো কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে যে এটা আসলে লাগে, এটা না হইলে আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন না। তো এই যে আমাদের মানে কি বলে মির্জা সাহেব, তিনি তো মুতাজিলা ছদ্মনামে লিখতেন আর কি। এখন ইসলামী সভ্যতার ইতিহাস তো দীর্ঘ ইতিহাস আর কি, সেখানে মুতাজিলা ধারা বাইরেও আরো অনেক ধারা আছে, সেখানে চিন্তার আরো অনেক ধারা আছে। আপনার কেন 1860, 70, 80 দশকে মনে হইতেছে আমাকে এখন মুতাজিলা দর্শনটাকে নিতে হবে, ওইটা হচ্ছে মুসলমানদের স্বর্ণযুগ ইত্যাদি। এখন এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যখন আপনি একটা রাজনৈতিকভাবে আপনার যে সুপিরিয়র আর কি, আপনি যখন তার কালচারের সামনে মুখোমুখি হন, তখন যদি আপনি দেখেন যে আমি আসলে আমার যে কালচারাল যে রিসোর্স আছে আমি সেটা নিয়ে তার সাথে মোকাবেলা করতে পারতেছি না, তো তখন আপনি নিজের কালচারের মধ্যে খোঁজেন যে আমার মধ্যে এমন কিছু আছে কিনা যেটা ওর মধ্যে আছে আর কি। তো তারা এই খোঁজাখুঁজি করতে গিয়ে হয়তো দেখছে যে এটা হয়তো বা মুতাজিলাদের মধ্যে পাওয়া যেতে পারে আর কি। বা দেখা গেছে যে কি বলে হিন্দুরা যেমন একসময় তাদের বৈদিক সভ্যতা, আর্য সভ্যতা নানান তাল কথা বলে আর কি, যে মানে হিন্দু রেনেসার ক্ষেত্রে এগুলো অনেক বেশি প্রেরণা দিচ্ছে তাদেরকে। এখন এই যে একটা ইমাজিনেশন যে, এবং আমাদের এটা যদি সৈয়দ আহমদ খানের কথা এসে দেখে আর কি, যে যে লেকচারের কথা বললাম যে ওয়ান কান্ট্রি টু নেশন, উনি ওখানে বলতেছে যে ইউ আর দ্য রুলার, মুসলমানদেরকে বলতেছে। এখন মুঘল আমলে বা কোন আমলে তারা রুলার ছিল ঠিক আছে, কিন্তু 19 শতকের মুসলমানদেরকে কবে শাসক ছিলেন এটা বলতে কোনো লাভ নেই। কিন্তু তিনি এটা বলতেছেন কেন, এক ধরনের সুপিরিয়রিটির বোধ জাগ্রত করতে, বা নতুন এক ধরনের আইডেন্টিটি তৈরি করা লাগবে। এখন দেখা গেছে যে আমি যদি আমার অতীতের ঘটনাগুলো টেনে নিই আর কি, আমাদের পাস্ট হিস্ট্রি কিন্তু আইডেন্টিটি ফরমেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো এই মির্জা সাহেব বা সৈয়দ আহমদ খানের মধ্যে এই দুইটা জিনিসই দেখা গেছে আর কি। একজন বলতেছে ইউ ইজ টু বি ন্যাশনালিস্ট, আপনিও কিন্তু এই যে এখন যেসব যুক্তির কথা বলতেছে, মানবতাবাদের কথা বলতেছে, আপনারও কিন্তু এই ট্র্যাডিশন আছে, এবং সেটাই হলো আসল মুসলমান সভ্যতা। আবার দেখা গেছে ব্রিটিশরা শাসক, হিন্দুরা তাদের সহযোগী। এখন দেখা গেছে যে মুসলমানদেরকে সৈয়দ আহমদ খান সান্ত্বনা দিচ্ছে যে আপনারাও কিন্তু শাসক ছিলেন, মানে ভয় করেন না আর কি। এখন এই যে একটা রেনেসার চিন্তা, এখন এই রেনেসা আসলে কাদের মধ্যে ঘটে, আপনি যদি বাঙালি মুসলমান সমাজ দেখেন, যে 1872 সালের আগে হিন্দুদের ধারণা ছিল যে বাংলায় আসলে মুসলমানরা মাইনরিটি, হিন্দুরাই সংখ্যায় বেশি, মুসলমানরা সংখ্যায় কম আর কি। এখন 72 সালের যে হইলো আদমশুমারি হইলো প্রথম, সেখানে দেখা গেল যে বাংলায় আসলে মেজরিটি, বিশেষ পূর্ব বাংলায় তো বটেই, বাংলায় মেজরিটি হইতেছে মুসলমানরা। এই মুসলমানরা কোথায় ছিল, কিভাবে বাস করতো, তারা কি খায় কি পরে, তাদের ইবাদত কি, আচার অনুষ্ঠান কি, হিন্দু বলেন বা ইংরেজ বলেন কেউ কিছু জানতো না আর কি। এখন এইরকম একটা অবস্থায় যখন ওই সমাজের কেউ একজন চিন্তা করে যে আমার একটা রেনেসা লাগবে, তার অডিয়েন্স কারা হয়, মানে সাপোজ উনি তো পূর্ব বাংলায় হয়তো ম্যাজিস্ট্রেট হিসেবে ঘুরে টুরে গেছে, কিন্তু আমি দেখা গেছে যে উনি তো যা কিছু লিখতেছে যে ইংরেজিতে লিখতেছে, ইংরেজিতে সে বাংলার পক্ষে সওয়ালও করতেছে যে বাংলায় লিখতে হবে, বাংলায় ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে আর কি আমাদেরকে লেখাপড়া দিতে হবে, হিন্দুরা ওই কারণে আগে আছে। কথা হচ্ছে যে উনি যখন এই ইংরেজিতে এই জিনিসগুলো লিখতেছে, ওই একই সময়ে মুন্সি মেহেরুল্লাহ বা দেখা গেছে বহু মানুষজন আর কি, যারা ধর্মপ্রচারক বলি বা সংস্কারক বলি, তারা রুট লেভেলে যশোর, খুলনা, বরিশাল ঘুরে বেড়াইতেছে আর কি, মানুষের বিভিন্ন বাহাস হইতেছে। তো তিনি নিজে আমার একটা বিচ্ছিন্ন সোসাইটি, এবং এই যে একটা মানে মানে এই যে রেনেসার কথা বলতেছি, রেনেসা আসলে কোনো সমাজের আমার মনে হয় না আসলে যে 1 or 2% মানুষ হয়তো এর মধ্যে ইনক্লুডেড হয় আর কি। এবং এই রেনেসার উদ্দেশ্য হইতেছে আপনি সোশিও ইকোনমিক্যালি আপনার যে অবস্থান আর কি সেটাকে শক্তিশালী করা। এখানে কালচারের চেয়ে ওইটার দিকে নজর থাকে বেশি। এখন এই কারণে দেখা গেছে যে আমাদের এই মানে কি বলে দেলোয়ার হোসেন মির্জা
উনি নিজে কি বলে, তার আগে যারা মুসলমান সমাজ, এখন আমরা হিরো বলি, তিতুমির বা দেখা গেছে সৈয়দ কি বলে বেরলভি, বা আপনার মনে করেন যে হাজী শরীয়তুল্লাহ, উনি তাদেরকে মনে করতেছে এটা আমাদের কলঙ্ক টাইপের, যে এদের নামগুলো আছে বলেই দেখা গেছে ব্রিটিশ আমাদেরকে ভালো চোখে দেখতেছে না। এবং এই যে একটা তাদের হীনমন্যতা, যে আপনার সমাজে এই, আমি তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র, আমাদের এখানে একটা কথা আছে যে যে বাংলাদেশে আমলারা কেন এত শক্তিশালী। তো এখানে অনেক লেখক যুক্তি দেয় যে যেহেতু ভারতবর্ষে ইন্ডিয়ান ব্যুরোক্রেসি, ইন্ডিয়ান সিভিল সার্ভিস হয়েছে 1858 সালে, ইম্পেরিয়াল সিভিল সার্ভিস ছিল, আর প্রথম রাজনৈতিক দল ওইটা হয়েছে তার 27 বছর পর 1885 সালে। তো ব্যুরোক্রেসি তো আসছেই পলিটিক্সের আগে, তো তাহলে মনে হয় ব্যুরোক্রেটে শক্তিশালী হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যুরোক্রেসি তো আধুনিক ব্যুরোক্রেসি, এর আগে শাসন প্রশাসন ছিল না বাংলাদেশে বা ভারতে? ছিল তো। বা 85 সালে যদি রাজনীতি শুরু হয় তাহলে যে এত হাজি শরীয়তুল্লাহ তাহলে কি করলে, এটা রাজনীতি না? তো এইখানে যে জিনিসটা হয়েছে যে আমাদের সৈয়দ আহমদ বা এই মির্জা সাহেব, এনাদের একটা ধারণা ছিল যে রাজনীতি হইতে হবে, যে শাসক রাজনীতি বলতে যেটা বোঝে অনেকটা সেরকমই আর কি, যে পার্টি হইতে হবে, গণতন্ত্র হইতে হবে, কারণ তখন তো আমরা এগুলো আমাদের কাছে নতুন। এখন এইটা তো আপনার একটা সময় লাগবে, আপনার শিক্ষা দীক্ষা লাগবে ওই লাইনে আর কি। তো দেখা গেছে যে আমাদেরকে আগে সামাজিকভাবে যোগ্য হতে হবে, লেখাপড়া করে, ইংরেজি শিখে, বাইরনের কবিতা পড়ে, এগুলো পরে যখন আমরা যোগ্য হব তখন আমরা রাজনীতিতে নামবো আর কি। কিন্তু এর আগ পর্যন্ত আমাদের নামা উচিত হবে না। এখন হিন্দুরা যেহেতু আমাদের আগে অনেক কিছু পড়ে ফেলছে, আমরা পড়তে পারি নাই, তাহলে ওরা করুক রাজনীতি, আমরা না করি। এবং এই মির্জা সাহেব তার যে 1910 সালে যে একটা হিন্দু মুসলমান ইউনিটি, উনি বলছে ফেটিশ আর কি। এখন ওই পার্টিকুলার সময় দেখা গেছে যে পূর্ব বাংলায় ব্যারিস্টার আব্দুর রসুল, তারপরে হচ্ছে পশ্চিম বাংলায় যে আবুল কাশেম, বদরুদ্দোন উমরের দাদা আর কি, আবুল হাসিমের বাবা, তারা তো কংগ্রেসের রাজনীতি করতো ওই সময়, তো তারা হিন্দু মুসলমান ঐক্যের কথা বলতেছে। এখন এটা খুব ফাঁপা কথা আর কি, ওই ঐক্য আসলে সম্ভব না। কিন্তু উনি যখন সমালোচনা করে আমাদের দেলোয়ার হোসেন মির্জা, তখন দেখতে হবে সে এই যে ভাই একটু আগে বললেন যে বামুন এবং দৈত্য, এই দুইটার মধ্যে তো ঐক্য হয় না আর কি। এখন বামুন কেন আর দৈত্য কেন, মানে এটা আসলে, মানে আমি যুক্তি করে নিজেকে তো ছোটই করা হইলো আর একরকম আর কি। যে হ্যাঁ, ও হয়তো লেখাপড়া করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগায় গেছে, আমিও তো আগাইতে পারতেছি না। এখন এই যে একটা, মানে কি বলে, মানে আমি চেষ্টা করতেছি যে আমি ধরেই নিছি যে আমাকে ওই হিন্দুর ছোট ভাই হইতে হবে, ওই লাইনে না গেলে আমার কোনো উন্নতি নাই। এবং দেখা গেছে যে মানে এই মুহূর্তে যদি আমরা এমন কোনো কাজ করে বসে আর কি, যার ফলে ব্রিটিশ সমাজে যেটুকু আনুকূল্য আমরা পাইতেছি সেটা আমরা হারাই, তখন তো ঝামেলা হয়ে যাবে আর কি। তো এই একটা দিক থেকে তৎকালীন যারা আমাদের এই সংস্কারপন্থী যারা মানে লেখক ছিলেন আর কি, তো তাদের মূল রাজনীতির মানে রাজনৈতিক চিন্তা ঝামেলা জায়গাটা হচ্ছে এখানে আর কি, যে তারা মানে তাদের মধ্যে যে পলিটিক্যাল কনসাসনেস, এটা বলতে গেলে ছিলই না। তারা কখন চায় নাই যে আসলে আমাদের ভিতরে যে রিবেল এলিমেন্টগুলো আছে সেগুলোকে রিকগনাইজ করতে। এবং আরও একটা জিনিস, যে ওনারা যে ধর্ম রাষ্ট্রে যে পৃথকীকরণের কথা বলা হয়েছে আর কি, যে উনি ইসলামকে মোরাল ফোর্স হিসেবে দেখতে চাইছে, যে জাস্ট লাইক ইউরোপে যেরকম পোপ চার্চ আর স্টেটের মধ্যে একটা দীর্ঘ যে কনফ্লিক্ট ছিল, তার শেষে দেখা গেছে যে তারা সেকুলারিজমকে এন্ডোর্স করলো, এবং এরপরে দেখা গেল যে রাষ্ট্র আর চার্চ আলাদা হয়ে গেল। এখন এখানে ঝামেলাটা হইতেছে যে প্রথম কথা, ইতিহাসটা একমাত্রিক নয় আসলে। ইউরোপে একটা জিনিস ঘটছে বলে সেটা যে ভারতেও ঘটবে এটা তো আসলে, মানে এরকম তো কোথাও লেখা নেই, কোনো ধর্মগ্রন্থতে লেখা নেই আসলে। আমাদের এখানে যখন আমরা ধরেই নিই যে সামন্তবাদের পরে পুঁজিবাদ, পুঁজিবাদের পরে ওইটা, এটা সেটা সেটা, এগুলো অনেকটা সূত্রের মতন ব্যবহার করে ফেলছি আমরা, যে মানে পানির সংকেত বা একটা A+B² মতন, কিন্তু ব্যাপারগুলো তো এরকম না, ইতিহাস বা কালচারি ভাবে কাজ করে না। তো এখানে একটা ঝামেলা আছে। আর একটা যে ঝামেলা আছে সেটা হচ্ছে যে আপনার মনে করেন, মানে মোরাল ফোর্স আসলে তো একটা অ্যাবস্ট্রাক্ট শব্দ আসলে। আপনি মানে মোরাল ফোর্স বলতে আপনি কতটুকু আলাদা রাখতে চান, আপনার তার ভূমিকা কী হবে। যে আমাদের পরে, ওনার পরে যারা রাজনীতি করছে, আবুল হাসিম বা আবুল মনসুর আহমদ, তারা রাজনীতি করছে গণতন্ত্রের, কিন্তু তারা কিন্তু একই কথা বলছে আর কি, যে ইসলাম কিন্তু মোরাল ফোর্স হচ্ছে আমাদের, আমরা নৈতিকভাবে ইসলামের কথাই করব, আমাদের যে জীবন আচরণ সেটা হবে ইসলাম ভিত্তিক। কিন্তু যখন আমরা রাজনীতি করব তখন আমাদের রাজনীতি হবে যে এক ধরনের গণতন্ত্রমুখী রাজনীতি আর কি। এখন সেই গণতন্ত্রমুখী রাজনীতি ভালো নাকি খারাপ সেটা তো অন্য হিসাব, কিন্তু এইটার তো মানে সেটার অরিজিনটা কোন জায়গায় আর কি, সেটা তো আমাদের দেখতে হবে। এই সব কিছুর অরিজিন আসলে ওই 19 শতকে যে মানে মডার্নিটি প্রথমত হিন্দুরা নিছে, এবং এরপরে আমরা অনেকটা দেরি করে তাদের কাছে তাদের দেখা দেখি আর কি নিছি, ওই অরিজিনের মধ্যে গেলে পাওয়া যাবে আর কি। এবং দেখা গেছে যে আপনার আর একটা কথা শুনলাম
যে উনি র্যাডিক্যাল মডার্নিস্ট কিনা আসলে। এটা আমি ব্যক্তিগতভাবে একমত না এখানে। মানে র্যাডিক্যাল মডার্নিস্ট বলতে আমি যদি বুঝি যে আসলে ইংরেজ বা ইউরোপীয় সভ্যতার যে এক ধরনের, এটা আমি অনুকরণ যদি না বলি আর কি, তাদের যে স্পিরিট ওই সভ্যতার, আমি সেটা নিচ্ছি। এখন আমি মির্জা সাহেবের অনেক ক্রিটিক করলাম, সে যেহেতু ইংরেজদেরকে এক ধরনের যে মানে যে অন্ধভাবে আর কি তাদের প্রশংসা করতেছে, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে উনি মানে র্যাডিক্যাল মডার্নিজম আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের হুমায়ুন আজাদের মধ্যে। এটা 100 বছর পরে যারা আসছে অনেকটা ইয়ং বেঙ্গল টাইপের, যে একদম পাগল হয়ে গেছে আর কি, যে আমাদের ওইদিকে ওরা ভাষার ব্যাপারে যা বলছে ওটাই সত্যি, ওরা রাজনীতির ব্যাপারে যেটা বলছে ওটাই সত্যি। ওনাদেরকে আমি যেটা মনে করি যে অমলেশ ত্রিপাঠী নামের একজন ঐতিহাসিক আছেন, উনি বিদ্যাসাগরকে বলছে যে ট্র্যাডিশনাল মডার্নাইজার, যে মডার্নাইজেশন আমাদের দরকার, কিন্তু আমাদের যে ট্র্যাডিশন আছে, যেমন উনি যখন মুতাজিলার কথা বলে, এখন সেটা হইতে পারে আর কি, সেটা হয়তো বা সেটা উদ্দেশ্য নিয়ে বলছে, কিন্তু মুতাজিলা কিন্তু আসলে ইউরোপীয় সভ্যতার কিছু না। তো উনি এই যে চেষ্টা করছেন নিজের একদম যে সিনথেসিস করা আর কি, যে মুসলমান ট্র্যাডিশন সেটা বোথ মানে বাঙালি মুসলমানের হোক বা সে ওভারঅল যে ইসলামী সভ্যতা হোক, এইটার সাথে ইউরোপীয় সভ্যতার এক ধরনের সিনথেসিস করতে আর কি। কিন্তু এইটাকে কখনো আমার মনে হয় না এটাকে র্যাডিক্যাল মডার্নিজম বলা যায় আসলে। র্যাডিক্যাল মডার্নিজম সম্ভবত আর একটু ব্রডার কোনো জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে আমি একটু, আর আমাদের এখানে দেখা গেছে যে মডার্নাইজেশন যখন মডার্নিটি যখন আসলো আর কি, তখন পার্থ চ্যাটার্জি নামের একজন তাত্ত্বিক আছেন আর কি, উনিও যখন ওনার একটা আছে যে জাতীয়তাবাদী ডিসকোর্সের নির্মাণ আর কি, যে ভারতবর্ষে যখন কলোনিয়াল অথরিটি আসলো তাদের আন্ডারে কিভাবে যে মানে পলিটিক্যালও বলতে পারি কালচারালও বলতে পারি আর কি, জাতীয়তাবাদী যে এক ধরনের কনসাসনেস তৈরি হইলো, এটা কিভাবে তৈরি হয়েছে। তো উনি ওখানে ইনার ডোমেইন এবং আউটার ডোমেইনের প্রসঙ্গ আনছে আর কি, যে ভারতবর্ষের হিন্দু সমাজ আর কি, বাঙালি হিন্দু সমাজ যখন তারা মডার্নিটিকে নিছে, যখন ইনার ডোমেইনে সে একভাবে নিছে, আউটার ডোমেইনে আরেকভাবে নিছে। আউটার ডোমেইন বলতে তার যে ম্যাটেরিয়াল সাইডগুলো, ইকোনমিক হইতে পারে, সোশ্যাল হইতে পারে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে পারে, পলিটিক্যাল হইতে পারে। উনি বলছে যে এই জায়গাটাই তারা দেখছে যে এখানে আসলে ইংরেজ রাজত্ব করতেছে, এবং ওদেরকে আসলে গায়ের জোরে বলি বা আমি মানে কি বলে, আমার আসলে কোনোভাবে ওদেরকে মোকাবেলা করা সম্ভব না। এখন সে এখানে আসলে মোকাবেলা ওইভাবে করতে চায়ও না একটা সময় পর্যন্ত, সে দেখছে তার ইনার ডোমিনের দিকে, যে আমার ধর্ম, আমার পরিবার। এইখানে সে চেষ্টা করছে যে আগে এখান থেকে একটা প্রিপারেশন ফেজ, যে আমি নিজেকে এমনভাবে রেডি করব ওই আউটার ডোমেইনের জন্য, যাতে ওখানে গিয়ে আমার কোন ধরনের ক্রাইসিসে ভুগতে না হয়। এবং এর জন্য দেখা গেছে যে আমাদের যে 1820 থেকে 1870 একটা দীর্ঘ সময়, বা আমি যদি কংগ্রেসের জন্মের আগ পর্যন্ত ধরে আর কি, হিন্দু সমাজে যা কিছু ঘটছে, তারা যে বিদ্যাসাগর বা রামমোহন রায়রা কিন্তু আধুনিকতাকে ওইভাবে যে 100% 100তে 100 নেয় নাই আর কি, তারাও কিন্তু হিন্দু সমাজে কিছু জায়গা প্রশ্ন করছে, বাকিটা কিন্তু তারা ফলোই করছে কম বেশি আর কি। এবং তারা দেখছে কি, তারা এক ধরনের যে নতুন আইডেন্টিটি, একটা নতুন হিন্দু বা নতুন কালচারাল আইডেন্টিটি, নতুন রিলিজিয়াস আইডেন্টিটি তৈরি করতে চাইছে আর কি, যেখানে হয়তো সতীদাহ তারা গ্রহণ করবে না, কিন্তু অন্য জিনিস থাকবে। আবার হয়তো বা বিধবা বিবাহ থাকবে না, কিন্তু দুর্গাপূজা থাকবে। এখন এইখানে যেটা হয়েছে যে এক যুগের সাথে তাল মিলায় আর কি, যে কথাটা আমরা বলি কোট আন কোট, যে আমার এই সময়ের দাবি এটা, এই জন্য হচ্ছে আমার এখন নিজেকে খানিকটা পাল্টানো লাগবে। তো ইনার ডোমিনে দেখা গেছে তারা নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করছে অনেকটাই, যে আমাকে আসলে মানে বাইরের লড়াইটা পরে, আগে ভিতরের লড়াইটা করি আর কি। তো এইখানে দেখা গেছে বাইরের ওই আউটার ডোমিনের চেয়ে ইনার ডোমিনে আর কি, পার্থ চ্যাটার্জি বলতেছেন যে যে কলোনাইজড সোসাইটির যেসব মেম্বার, সেটা হিন্দু হইতে পারে, মুসলমানরা হইতে পারে, তারা অনেক বেশি ক্রিয়েটিভিটি বলি বা অনেক বেশি মানে অটোনমির পরিচয় দিচ্ছে আর কি। কারণ তাদের তখন আপনি ঘরের মধ্যে কি করতেছেন এটা তো বাইরের ইংরেজি বুঝতে পারতেছে না। তো এই জিনিসটা যেমন আমি যদি দেখি যে ওনার যে নতুন কালচারাল আইডেন্টিটি আমাদের মির্জা দেলোয়ার হোসেন মির্জা সাহেব বলতেছেন আর কি, সেখানে মূলত হইতেছে কাইন্ড অফ যে মুসলমান সমাজে তারা নামাজ কালাম করবে, রোজা করবে, সব ঠিক আছে, কিন্তু সাপোজ বহু বিবাহ থাকবে না, বা হয়তো এখন তারা সুদকে যেভাবে দেখতেছে তারা হয়তো আর একটু অন্যভাবে দেখবে, হয়তো সুদকে তারা লিমিটেড মানে সে মাত্রায় আর কি তারা হয়তো এটা গ্রহণ করে নেবে। কিন্তু এই সব কিছু তারা করতেছে এক ধরনের যে এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে যেটা হবে যে আপনি 20 বছর পরে 30 বছর পরে একটা নতুন একটা মুসলমান সমাজ তৈরি হবে, যেটা হয়তো বা শিক্ষিত মধ্যবিত্ত সমাজ আমরা বলতে পারি আর কি। এখন এই যে কালচারাল আইডেন্টিটি, এখানে এই ঝামেলা কিন্তু এইখানে আর কি, যে এই কালচারাল আইডেন্টিটির সাথে ওই আমাদের হাজি শরীয়তুল্লাহ বা এনারা মেলে না, খুব একটা খাপ খায় না। এবং এনাদের একটা ব্যাপার ছিল যে 19 শতকে একটা আলেমদের মধ্যে খুব ভালো একটা ডিবেট ছিল যে ভারতবর্ষ আসলে মুসলমানদের জন্য কি এটা বন্ধু নাকি শত্রু, দারুল ইসলাম নাকি দারুল হার্ব।
তো একটা সময় পর্যন্ত তো দারুল হারবি মনে করছে, সেটা প্রচুর যুদ্ধ বিগ্রহ করছে ইংরেজদের সাথে, বিশেষ করে 19 শতকের প্রথমার্ধে আর কি, 1801 থেকে যদি আমি 40 পর্যন্ত ধরি। এরপরে আস্তে আস্তে দেখা গেছে যে 50-এর পরে যখন মুসলমান সমাজ আস্তে আস্তে ইংরেজি শিক্ষা নিল, তারপরে দেখা গেছে যে তারা একটু করে শাসন প্রশাসনে আসতে লাগলো। তারা তখন ওই যে আমাদের যে কেরামত আলী জৌনপুরি ছিল আর কি, উনি প্রথমে করছিল যে এটা দারুল ইসলাম, ভারতবর্ষ আসলে অনেকটাই আর কি মানে কি বলে আমাদের শত্রু রাজ্য না। এবং এরকম ছিল যে আমাদের যারা ফরাজি আন্দোলনের যে হাজি শরীয়তুল, তারা কিন্তু ঈদের নামাজ জুমার নামাজ পড়তো না, কারণ দারুল হার্ব যখন কোনো শত্রু রাজ্যে এই প্রকাশ্যে ঈদের জামাত বা এই কি বলে জুমার নামাজ করা যায় না আর কি। তো 50-এর পরে দেখা গেল যে এই যে নতুন কালচারাল আইডেন্টিটি তৈরি করা হইতেছে, যারা কিনা ইংরেজ অনুগত, অরাজনৈতিক এবং হইতেছে অনেকটা ইংরেজি শিক্ষিত, বাইরন পড়ছে, এনাদের কাছে ভারতবর্ষের ওই যে আগে একটা ছিল যে দারুল হার্ব, এটা না, তারা এখন বলতেছে না এখানে আমাদের আসলে শাসক, আমাদের আসলে ওইভাবে কোনো এই কি বলে শত্রু না, আমাদেরকে এখানে আসলে শাসকদের সাথে তাল মিলাই চলতে হবে। এই এইখানে দেখা গেছে যে এর পরে যে রাজনীতি হয়েছে ভারতবর্ষে আর কি, বিশেষ করে মুসলিম লীগ মানে প্রতিষ্ঠিত হওয়ার পরও আমি যদি ধরি, এই পুরো সময়টা কিন্তু এক ধরনের যে লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ উইথ দি প্রসেস মানে অ্যাডমিনিস্ট্রেশন, তারা কখনোই যে এক ধরনের যে রিবেল চেতনা থেকে যে খুব একটা করতে পারছে আমার মনে হয় না প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলমানদের। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে যে শিক্ষিত মুসলমান যে শ্রেণীটা 19 শতকে আর কি ডেভেলপ করা শুরু করলে, এর আকার যত বড় হয়েছে, এটা সময়ের সাথে সাথে দেখা গেল যে আস্তে আস্তে এক ধরনের প্রশ্ন উঠতেছে আর কি, যে শিক্ষিত হিন্দুর সাথে আমাদের সম্পর্ক কিরকম হবে, ঐক্য নাকি অনৈক্য। এখন তখন দেখা গেছে যে আজকে আমরা তো অনেক কিছু দেখতেছি যে মানে ইসলামী রাষ্ট্র, বা তখন তো ডিবেটগুলো এভাবে হইতো না, রাষ্ট্র তো আর ইসলামী হিন্দু হওয়া সম্ভব না, কারণ রাজা তো ব্রিটিশ। কিন্তু তখন তর্ক হইতো সাপোজ গরু কুরবানি নিয়ে, যে গরু আসলে হত্যা করা ঠিক কিনা। এখন এইখানে মানে শুনলে অবাক লাগে আর কি, যে শিক্ষিত মুসলমানের মধ্যে একটা গ্রুপ ছিল যারা হয়তো বা মনে করতো আর কি যে হিন্দুরা তো আমাদের ভাই, আমরা শত শত বছর ধরে একসাথে থাকতেছি এবং শত শত বছর একসাথে থাকা লাগবে, ওদের দিকে তাকায় হইলে আমরা এটা করতে পারি কেন, কারণ মানে গরু খাওয়া খাইতেই হবে মুসলমান হইলে, ব্যাপারটা তো এরকম না তাদের যুক্তি। যেমন মোশাররফ হোসেন, মীর মোশাররফ, তার যে গোজীবন প্রবন্ধ যদি আমরা পড়ি, উনি দেখবেন যে সওয়াল করতেছে যে বাঙালি একটা কৃষক সমাজ, এখানে গরু আসলে হাল চাষ করতে ব্যবহৃত হয়, গরু একটা দরকারি জীব। এখন আসলে ধর্মীয় প্রশ্ন যদি বাধা দিয়ে, এখানে আসলে গরু নিধন বা গরু কুরবানি করা খুব একটা ভালো জিনিস না। এখন কেন এখানে মূল আলোচনা হচ্ছে কিন্তু অনেকটা যে আমার আসলে হিন্দুর সাথে একসাথে বাস করতে হবে আর কি। এখন কথা হলো এই যে স্যাক্রিফাইস মোশাররফ হোসেন করতে রাজি হইতেছে, বা শিক্ষিত মুসলমান মধ্যবিত্তের একাংশ করতে রাজি হইতেছে, যে ঠিক আছে ওরা যদি চাই তাহলে আমরা গরু কুরবানি বাদ দেবো আর কি। এই স্যাক্রিফাইস আসলে আসলে দেখা গেছে যে আপনার এরা করতো কিনা আর কি, শিক্ষিত হিন্দু সমাজ করতে রাজি ছিল কিনা মুসলমানদের বিপরীতে। তো আমাদের যে ইতিহাস এটা সাক্ষী দিচ্ছে তারা খুব একটা স্যাক্রিফাইস করতে চায় না আর কি। স্যাক্রিফাইস যদি করতো তাহলে আমাদের যা কিছু ঘটছে পরে, এগুলো হয়তো নাও ঘটতে পারতো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আহ, আমাদের যে আব্দুর রাজ্জাক আর কি, তার বই আছে যে পলিটিক্যাল পার্টিস অফ ইন্ডিয়া আর কি, উনি ওইখানে যেটা বলছে যে রাজনীতি হচ্ছে অনেকটা শিক্ষিত মধ্যবিত্তের মতামত। আমরা রাজনীতি বলে ভারতবর্ষে যা কিছু চিনি সেটা শিক্ষিত মধ্যবিত্তের মতামতের একটা সারচ্ছাদ আর কি। এখন 200 বছর পরে বা সাপোজ এখন যেহেতু আমরা চেষ্টাই করতেছি আর কি এক ধরনের আধুনিকতার ক্রিটিক তৈরি করার আর কি, তো এই যে মানে আমার মনে হয় যে লোকাল এলিমেন্ট যা কিছু ছিল ভারতবর্ষের হিন্দু মুসলমান দুই সমাজে আর কি, ওই জিনিসগুলো আরো বেশি ফোকাস করা উচিত আর কি। কারণ আমাদের এখানে যা কিছু আসে ফরেন এলিমেন্টস হিসেবে, সেটা আমরা দেখা তো মানে ওই ইসে ঢুকে গেছি ওই প্রসেসের মধ্যে, এখন দেখা গেছে যে চাইলেও ফিরে যাওয়া সম্ভব না। কিন্তু আমাদের এখানে দেখা গেছে যে এই জিনিসগুলো কিন্তু খুব যে ফাংশনাল হয়েছে ব্যাপারটা এরকম না আর কি। এমনকি যদি গণতন্ত্রের কথাও বলি, সেটা এখানে খুব একটা কাজ করতেছে না আসলে, কারণ আমাদের সমাজের যে স্ট্রাকচার তার সাথে হয়তো এই জিনিসটা খুব একটা খাপ খায় না। এখন আমরা দোষ দিই সমাজের, কিন্তু এমনও হইতে পারে যে সমাজের দোষ না, দোষটা হইতেছে যে সিস্টেমটা আমি অ্যাডপ্ট করতে চাইছি সেইটা। আমার মনে হয় যে দেলোয়ার হোসেন মির্জা বা সৈয়দ আহমদ খান বা যাদের কথাই বলি না কারো আর কি, যারা রিফর্মিস্ট বা মডার্নিস্ট বা মডার্নাইজার আমরা যাদেরকে বলতেছি, আমরা অনেক বেশি বন্দনা করে ফেলছি অলরেডি গত মানে 1-150 বছর ধরে। এখন একটু ক্রিটিক্যাল হওয়া উচিত তাদের ব্যাপারে। মানে তাদের প্রাসঙ্গিকতা অবশ্যই আছে, কিন্তু এরপরে আমরা যা দেখি যে বুদ্ধির মুক্তি আন্দোলন 27 সালে, সেটাও এই একই, যে কান্ট হোয়াট ইজ এনলাইটেনমেন্টে যা বলছিল আর কি, যে সেলফ ইম্পোজড ইম্যাচিউরিটিকে আর কি বলে মানে এলিমিনেট করার নাম হইতেছে প্রগতি আর কি।
এখন সেলফ ইম্পোজ ইম্যাচুরিটি কিরকম, যে আমার বুদ্ধি আছে কিন্তু আমি ব্যবহার করতেছি না, আমি সাপোজ কোরআনের কথা শুনতেছি, আমি নবীর কথা শুনতেছি। এখন এই জিনিসটা তো বারবার মানে চর্বিত চর্বণ হয়ে গেছে লিটারালি আমাদের সমাজে আর কি। সেটা মানে এই দেলোয়ার হোসেন মির্জা 19 শতকে বলছে, সেটাও মানে 30-এর দশকে বুদ্ধির মুক্তি আন্দোলনের লেখকরা বলছে, সেটা আমাদের দেশে হুমায়ুন আজাদ, আহমদ ছফারা বারবার করে বলছে। এখন এই জিনিস আসলে খুব একটা নতুন কিছু না, প্লাস এটা এটা আসলে ইউরোপ বলি সেখানেও আসলে খুব একটা অ্যাপ্রিসিয়েটেড না এখন। আমাদের মনে হয় আর কি যে আমরা যখন এই এই ধরনের লেখক নিয়ে যখন আমরা কথা বলবো তখন আরো একটু বেশি ক্রিটিক্যাল হওয়া উচিত আমাদের। তাদের মানে অবদানের জায়গা তো অবশ্যই আছে, কিন্তু মানে এখন তাদের যে যে লিমিটেশনগুলো ছিল আর কি, সেটার দিকে মনোযোগ দেওয়াই ভালো আর কি। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমাকে শোনার জন্য।